সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রেংথ অফ মেটেরিয়ালস নিয়ে আমরা আলোচনা শুরু করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। তো এর আগে আমি 15টা ক্লাস ইউটিউবে লাইভে নিয়েছি, যেটা আমার 16 নম্বর ক্লাস স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের উপরে। টোটাল সাবজেক্টটা কভার করেছি ভালোভাবে। এটা হচ্ছে আমার 16 নম্বর ক্লাস। তো আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল শুরু করতে যাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং কন্টেন্টটা পুরো কম্প্যাক্ট কন্টেন্ট থাকবে, এখানে এক্সাম ওরিয়েন্টেড থাকবে। যে কোনো এক্সামে এটা তুমি কাজে লাগাতে পারবে এবং আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একদম বেসিক থেকে করা হবে, তো খুব ভালো লাগবে আশা করছি। সমের যে 10 বা 12টা মতো সিলেবাস আছে, আমাদের 10-12টা চ্যাপ্টার আছে, সব কটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করবো। তো আমি একদম বেশি কথা বলবো না, একদম প্রথমেই শুরু করতে গেলে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের যে জিনিসগুলো আছে, আমরা মেটেরিয়ালসের স্ট্রেংথ নিয়ে তো এখানে কথা বলবো, যেহেতু সাবজেক্টটা দেখে বুঝতে পারছো যে মেটেরিয়ালসের স্ট্রেংথ নিয়ে আমরা ডিসকাস করবো পুরো সাবজেক্টটাতে। তো প্রথমে আমরা একটু মেটেরিয়াল সম্পর্কে জেনে নিই, ইন্ট্রোডাকশন টু দ্য মেটেরিয়াল। ওকে, ধরে নাও এটাই তোমাদের প্রথম চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশন টু দ্য মেটেরিয়াল। তো এখানে কী কী মেটেরিয়াল নিয়ে আমরা আলোচনা করব, কী মানে কোন জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব সেটা তোমাদের জানতে হবে। দেখো, স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে এখানে হচ্ছে আমরা সলিড নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এটা লিকুইড নিয়ে আলোচনা করবো না, যেটা আমরা ফ্লুইড মেকানিক্স আলাদাভাবে করছি। ঠিক আছে, গ্যাস নিয়ে আলোচনা করবো না, এখানে আমরা অনলি সলিড নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো সলিড নিয়ে অনলি আমরা এখানে আলোচনা করবো। আমাদের পুরো বেসিকটা জানতে হবে যে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে কী নিয়ে আলোচনা করবো, অনলি সলিড। ঠিক আছে, অনলি সলিড। এই সলিডের মেকানিজমটা নিয়ে আমরা আলোচনা করবো, সলিড মেকানিক্স। এই সলিড মেকানিক্সটা আবার দুভাবে ভাগ করা যায়। কী সেই দুটো ভাগে ভাগ করা যায় সলিড মেকানিক্সটা? একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, একটা কি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ঠিক আছে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আর একটা কি স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এই দুটো ভাগে ভাগ করা যায় সলিড মেকানিক্সটাকে। ঠিক আছে, এবার এই দুটো ভাগের মধ্যে কি আছে দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা একটা ভাগ, একটা ভাগ। আমরা তো নিয়ে পড়বো। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তো আমরা অন্য সেমিস্টারে পড়ে এসেছি অলরেডি। তো এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আর সমের মধ্যে আমাদের কি পার্থক্যটা কি আছে, তো এটা তোমাদের লিখে রাখো বা নোট বলে লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং হুইচ ডিলস উইথ অনলি দ্য স্টাডি অফ রিজিড বডি। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা শুধু রিজিড বডি নিয়ে আলোচনা করব বা স্টাডি করব, রিজিড বডি। ওকে, এটা যেন মনে থাকে, রিজিড বডি। আর সমে কি হচ্ছে, ইট ডিলস উইথ স্টাডি অফ ডিফর্মেবল বডি অনলি। এটাতে হচ্ছে অনলি ডিফর্মেবল বডি, খুব ভালোভাবে যেন মনে থাকে, ডিফর্মেবল বডি। বারবার এই টার্মগুলো আসবে। সাধারণত জানোই সমের সঙ্গে প্রত্যেকটা সাবজেক্ট জড়িয়ে থাকে সমের সাথে, সিভিলের। ঠিক আছে, তো বেস তৈরি করে এই সমটা অন্য সাবজেক্টের। তা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে হচ্ছে আমরা রিজিড বডি নিয়ে কথা বলবো, আর সমে হচ্ছে আমরা ডিফর্মেবল বডি নিয়ে কথা বলবো। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা নিশ্চয়ই জানো রিজিড বডি কী জিনিস, ডিফর্মেবল বডি কী জিনিস, তাও আমি একটু বলে দিই। দেখো, রিজিড বডিটা হচ্ছে কি, রিজিড বডি সাপোজ এটা কি বলছে যে বিফোর অ্যাপ্লিকেশন অ্যান্ড লোড অ্যান্ড আফটার অ্যাপ্লিকেশন অফ লোড। ঠিক আছে, বিফোর অ্যাপ্লিকেশন অফ লোড অ্যান্ড আফটার অ্যাপ্লিকেশন অফ লোড, নো চেঞ্জ ইন অল ডাইমেনশন, এনি ডাইমেনশন, নো চেঞ্জ ইন এনি ডাইমেনশন। এটা কী বলছে দেখো, মনে করো তোমার একটা ডিফর্মেবল বডি, এটা একটা এ, এটা একটা এ, এটা বি, এল আছে। এবার থাকার পরে তুমি এল আছে, তুমি এই অবস্থায় তুমি এটাকে লোড দিলে। ঠিক আছে, লোড দিলে এবার তুমি রিমুভাল অর লোড, লোডটা তুমি তুলে নিলে। তুলে নেওয়ার পরে কি হলো, তুলে নেওয়ার পরে এই এল ড্যাশ হয়ে গেল, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে এল ড্যাশ। তো রিজিড বডির ক্ষেত্রে কি বলছে, এল ইজ ইকাল টু এল ড্যাশ হবে।
ওকে, দিস ইজ রিজিড বডি। আর ডিফর্মেবল বডির ক্ষেত্রে কী করছে, ডিফর্মেবল বডি কী বলছে, ডিফর্মেবল বডি কী বলছে বলো, ডিফর্মেবল বডি বলছে এটা কী হচ্ছে, এটা হচ্ছে ডিফর্ম হয়ে যাচ্ছে, একটা সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা সেট হয়ে যাচ্ছে, মানে কি হচ্ছে এল ড্যাশ নট ইকুয়ালস টু এল হবে, সেক্ষেত্রে সেম জিনিসটাই এল ড্যাশ নট ইকুয়ালস টু এল হবে, নিশ্চয়ই সমান হবে না, এটা নিশ্চয়ই এল ড্যাশটা বড় হয়ে যাবে, বা যদি কম্প্রেশন হয় তাহলে ছোটো হবে, এটা আমার টেনশান দেখিয়েছি, ঠিক আছে। তো এল ড্যাশ নট ইকুয়াল টু এল, দিস ইজ ডিফর্মেবল বডি, দিস ইজ রিজিড বডি। ওকে, এইবার হচ্ছে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সমে আমরা কী নিয়ে আলোচনা করব, সমে, ঠিক আছে, সমে হচ্ছে আমরা অনলি ডিফর্মেবল বডি নিয়ে আলোচনা করব, আমরা যে সম পড়ব না সে সমে অনলি ডিফর্মেবল বডি নিয়ে আলোচনা করব, রিজিড বডি নিয়ে আলোচনা করব না, সম হচ্ছে অনলি ডিফর্মেবল বডি নিয়ে আমরা আলোচনা করব, যতদিন সম পড়ব সমে যা যা পড়ব সব কিছু কিন্তু ডিফর্মেবল বডির জন্য, এটা যেন মাথায় থাকে, সব কিছু কিন্তু ডিফর্মেবল বডির জন্য, ঠিক আছে, সমটা পুরো আছে ডিফর্মেবল বডির জন্য, এবং কি আছে শুধু ডিফর্মেবল না, তার সাথে একটা পার্ট আছে ইকুইলিব্রিয়াম বডি, শুধু নয় ইকুইলিব্রিয়াম বডিও হতে হবে, ঠিক আছে, নন ইকুইলিব্রিয়াম বডি নিয়ে কিন্তু আমরা সময় কোনো আলোচনা করব না, অনলি ইকুইলিব্রিয়াম বডি নিয়ে আলোচনা করব, আর একটা কী করবো ডিফর্মেবল বডি নিয়ে আলোচনা করবো, তা বারণ ডিফর্মেবল তাহলে রিজিড বডিটা আলোচনা করছি না, তাহলে এখন আমরা ডিফর্মেবল বডি নিয়ে আলোচনা করবো, কারণ সময় তো ডিফর্মেবল বডি আছে, তো চলো দেখি ডিফর্মেবল বডি কাকে বলছে, কী জিনিস এটা, তোকে বোঝালাম ডিফর্মেবল বডিটা কী, আর একটু ডিটেলসে যাওয়া যায়। ডিফর্মেবল বডিটাকে তিন ভাগে ভাগ করা যায়, প্রথমেই হচ্ছে ইলাস্টিক বডি, ইলাস্টিক বডি, ঠিক আছে, দু নম্বরে আসছে হচ্ছে প্লাস্টিক বডি, ঠিক আছে, আর তিন নম্বরে আসছে হচ্ছে ভিস্কো ইলাস্টিক और ভিস্কো প্লাস্টিক বডি, ওকে, ভিস্কো ইলাস্টিক और ভিস্কো প্লাস্টিক বডি, এই তিনটে ডিফর্মেবল বডি হচ্ছে তিনটে, ইলাস্টিক বডি is also deformable body, plastic body is also deformable body, viscoelastic viscoplastic is also deformable body, ঠিক আছে, ডিফর্মেবল বডির এতগুলো ভাগ আছে, এগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, ইলাস্টিক বডি কোনগুলোকে আমরা ইলাস্টিক বডি বলবো, দেখো খুব ভালো করে শুনে নাও, আফটার ডিফর্মেশন লোড লাগালে ডিফর্মেশন হলো, আফটার ডিফর্মেশন ইট রিগেন্স ইট অরিজিনাল পজিশন, মানে কি দাঁড়াচ্ছে, আফটার ডিফর্মেশন ইট রিগেন্স ইটস অরিজিনাল পজিশন, সাপোজ একটা মেম্বার আছে, মেম্বারটাকে তুমি লোড লাগানোর পরে কী হলো, লোড লাগানোর পর এটা ডিফর্ম হয়ে গেল, কীরকম ডিফর্ম হলো, ধরো প্রথমে ধরো এটার লেন্থ এল ছিল, ঠিক আছে, এবার আফটার ডিফর্মেশন মনে করো এটা এল প্লাস ডেল্টা হয়ে গেছে, ঠিক আছে, এল প্লাস ডেল্টা হয়ে গেছে, লোডটা তুমি লাগিয়ে রেখেছো পিলো, এল প্লাস ডেল্টা হয়ে গেছে, এইবার তুমি লোডটা তুলে নেবে, আফটার রিমুভাল অফ লোড হলো কী হলো, রিমুভাল অফ লোড কী হলো, এটা আবার অরিজিনাল পজিশনে ফিরে আসলো, মানে কি সেটা এল লেন্থ ছিল না, এল লেন্থ দিয়ে শুরু করলাম, এল লেন্থে আবার ওটা যদি ফিরে আসে সেইটাকেই আমরা বলবো হচ্ছে ইলাস্টিক বডি, তো সেটাকেই বলবো হচ্ছে আমরা ইলাস্টিক বডি, এটা আবার এল লেন্থ হচ্ছে আফটার রিমুভাল অফ লোড, সেটা আবার প্রথম যে লেন্থ ছিল ডাইমেনশন ছিল সেটাতে ফিরে এসছে, এইগুলোকেই বলবো হচ্ছে আমরা ইলাস্টিক বডি। যদি এটা না ফিরে আসতো আর
ঠিক সেম জিনিস যদি না ফিরে আসতো, একটা পার্মানেন্ট সেট হয়ে যেত, সেইগুলোকে আমরা বলছি হচ্ছে প্লাস্টিক বডি। সেগুলোকে আমরা হচ্ছে প্লাস্টিক বডি, একটা পার্মানেন্ট সেট হয়ে যাবে। পার্মানেন্ট সেট হয়ে যাবে মানে কি, ডাজ নট রিগেন্স ইটস অরিজিনাল পজিশন। এটা তার অরিজিনাল যে শেপ বা পজিশন আছে, সেই জায়গাটা শেপ আছে, সেই জায়গায় এসে ফিরে আসবে না। মানে এটা কি, একটু পরিষ্কারভাবে দেখি। সাপোজ এটাই থাক, আমি এটা ডেল্টা করা আছে, ঠিক আছে। সাপোজ এটা আসছে, সেম জিনিসই আছে ধরে নাও। এবার কি হলো, তুমি লোডটা তুলে নেওয়ার পরে এটা হবে কি, এইরকম একটা জায়গা করে তার কাছে দাঁড়িয়ে গেল, এইরকম একটা জায়গা করে দাঁড়িয়ে গেল। প্রথমে এটা এরকম ছিল, ঠিক আছে। দুয়াদের ওখানে একটু ছবিটা একটু ভালো করে দেখাই। ঠিক আছে, এটা হচ্ছে দেখা যাচ্ছে এরকম জায়গা করে দাঁড়িয়ে গেল। সাপোজ এটা হচ্ছে এল প্লাস ডেল্টা ডেল্টা ড্যাশ, আর এখান থেকে আলাদা কত ছিল, ডিফর্ম হওয়ার পরে এল প্লাস ডেল্টা, ঠিক আছে। এবার নতুন একটা পজিশন চলে এসছে, মানে কিছুটা পার্মানেন্ট সেট হয়ে গেছে, ঠিক আছে। এইটাকে বলতে হচ্ছে প্লাস্টিক বডি। এইটা কিন্তু প্লাস্টিক বডিতে হয়, তার অরিজিনাল পজিশনে সে ফেরত আসবে না। বোঝাতে পারলাম তো? আচ্ছা, ঠিক আছে। এইবার হচ্ছে ভিস্কো ইলাস্টিক বডিতে কী বলতে দেখো, ভিস্কো ইলাস্টিক, এই ভিস্কো কথাটা আছে না, এই ভিস্কো কথাটার মানে আছে। সেই ভিস্কো কথাটার মানেটা কি তোমরা দেখো, এই ভিস্কো কথাটার মানেটা হচ্ছে খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ। এই ভিস্কো মানে তোমরা প্রথমেই জেনে রাখো, এটি হাই ডিফরমেশন জোন, ঠিক আছে, হাই ডিফরমেশন জোন। হাই ডিফরমেশন জোন। আর একটা কী বলছে, 2 নম্বর হচ্ছে হাই ডিফরমেশন জোন, প্রচণ্ড ডিফরমেশন, প্রচুর হবে, ঠিক আছে। স্ট্রেন ইজ টাইম ডিপেন্ডেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রেন ইজ টাইম ডিপেন্ডেন্ট, স্ট্রেনটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, ঠিক আছে। যেটা ভিস্কোইলাস্টিক আর ভিস্কোপ্লাস্টিকের ক্ষেত্রে এই জিনিসটা হলো, স্ট্রেনটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। ওকে, টাইম ডিপেন্ডেন্ট। দেখো ইলাস্টিক বডির ক্ষেত্রে কী হচ্ছে, স্ট্রেন ইজ টাইম ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট। ব্যাপারটা কী হচ্ছে, তোমরা কি কখনো পড়েছো, দেখেছো, এরকম শুনেছো কখনো যে ডেল্টা ইজ ইকুয়াল টু আমরা পিএল বাই এই জানো তো, ঠিক আছে। এই ডিফরমেশন 1 ঘন্টা পরে হচ্ছে, 10 মিনিট পরে হচ্ছে, 100 ঘন্টার জন্য ডিফরমেশন হচ্ছে। কখনো টাইম দিয়ে এই জিনিসগুলো পড়েছো? কখনো পড়োনি। সুতরাং হচ্ছে ইলাস্টিক বডিটা নিয়ে তো আমরা সব ডিল করছি। ইলাস্টিক বডিতে কি বলছে, ইলাস্টিক বডিতে হচ্ছে এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এই যে ভিস্কো কথাটা আছে, ভিস্কো থাকলে হচ্ছে এটা হয়ে যাচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আর ইলাস্টিক বডি হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব কাজে লাগবে। এইবার আমাদের দেখো, এই ডিফর্মেবল বডি নিয়ে আমরা কথা বলবো, কোথায় কথা বলবো, সমে কথা বলবো, আলোচনা করবো। এবার কি করলো, সমে এই প্লাস্টিকটাকেও বাদ দিয়ে দিল, আর ভিস্কোপ্লাস্টিকটাকেও বাদ দিয়ে দিল। এবার ডিফর্মেবল বডির মধ্যে স্পেসিফাইড হয়ে গেল, আমরা ইলাস্টিক বডি নিয়ে খালি সমে পড়বো। সমে আমরা কী নিয়ে পড়বো, ডিফর্মেবল বডি তো পড়বো, ডিফর্মেবলের মধ্যে অনলি ইলাস্টিক বডি নিয়ে পড়বো, ঠিক আছে, অনলি ইলাস্টিক বডি নিয়ে পড়বো, ঠিক আছে। তাহলে এটা কি, অনলি ইলাস্টিক বডি নিয়ে আমরা পড়বো হচ্ছে কিসে, সমে, অনলি ইলাস্টিক বডি নিয়ে আমরা সমে পড়বো, ঠিক আছে। এবার দেখো ইলাস্টিক বডিকে আবার দুই ভাগ করা যায়, ইলাস্টিক বডিকে আবার দুই ভাগ করা যায়। একটা হচ্ছে লিনিয়ারলি ইলাস্টিক বডি, লিনিয়ারলি ইলাস্টিক বডি। আর 2 নম্বরটা কী বলছে, নন লিনিয়ারলি ইলাস্টিক বডি। নন লিনিয়ারলি ইলাস্টিক বডি, ঠিক আছে। এবার এটা কী বলছে, লিনিয়ারলি ইলাস্টিক বডি আর নন লিনিয়ারলি ইলাস্টিক বডি। দেখো খুব ইম্পর্টেন্ট আছে কিন্তু এটা। লিনিয়ারলি ইলাস্টিক বডি মানে কি, দেখো যখনই লিনিয়ারলি কথাটা আসবে না, তখনই জেনে রাখবা হুকস ল ভ্যালিড। যদি কখনো
ইয়েতে জিজ্ঞাসা করে ইন্টারভিউতে, তখন এই উত্তরটা কিন্তু দিতে হবে। হুকস ল ভ্যালু, ঠিক আছে। এবার তোমরা তো নিশ্চয়ই জানো হুকস লটা কি, এটা তো পরে পড়াবোই, সেটা তো আছেই। তো হুকস ল কী জিনিস বলছে, উইদিন প্রপোর্শনালিটি লিমিট, খুব ইম্পর্টেন্ট কিন্তু, প্রত্যেকটা ভাষা ইম্পর্টেন্ট। উইদিন প্রপোর্শনালিটি লিমিট within proportionality limit, stress is proportional to strain. এটা তো নিশ্চয়ই জানো, সরি, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন উইদিন প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট। ঠিক আছে, পরে আমরা দেখাবো প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিটের মধ্যে পার্থক্য কী। কারণ কী জানছি, উইদিন প্রপোর্শনালিটি লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে, এইটা কিন্তু আমরা জানি। এবার কি দেখো, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। এবার যদি তোমাদেরকে প্রশ্ন করে কেউ যে এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, তোমরা কী বলবে? স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি জিজ্ঞাসা করে, তাহলে তুমি কী বলবে? দেখো, সবাই জানবে স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে হচ্ছে স্ট্রেন, ঠিক আছে, স্ট্রেন এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। মানে এটা কি, মানে হচ্ছে আগে স্ট্রেন আসবে বলেই আমার স্ট্রেসটা আসবে। স্ট্রেনটা হচ্ছে কারণ আর স্ট্রেসটা হচ্ছে ফলাফল। কীরকম দেখো, আমরা মানে কি আমরা জানি না স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, আমরা এটা জানি না ওয়াই ইজ আ ফাংশন অফ এফএক্স, ওয়াই ইজ আ ফাংশন অফ এফএক্স আমরা জানি। দেখো এই এফএক্স আর এক্সটা হচ্ছে স্ট্রেন আর ওয়াইটা হচ্ছে স্ট্রেস, ঠিক আছে। আমরা যদি এক্সের ভ্যালু বসাই তবেই না ওয়াইয়ের ভ্যালুটা পাবো। সুতরাং এই এক্সটা হচ্ছে স্ট্রেন, এই ওয়াইটা হচ্ছে স্ট্রেস। তাহলে স্ট্রেসটা তাহলে কী হলো, স্ট্রেস ইজ আ ফাংশন অফ স্ট্রেন, তাহলে স্ট্রেস is a function of strain, stress is a function of strain, ওকে। এইটা হচ্ছে মেন বিষয় আসছে এখানে, কোনটা এটা আসে প্রশ্নটা ইন্টারভিউ তো করতে পারে, কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, স্ট্রেনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, স্ট্রেন আসলেই তবেই স্ট্রেস আসবে। আচ্ছা, আর নন লিনিয়ারলি মানে কি, এটা হচ্ছে হুকস ল নট ভ্যালিড, এখানে হুকস ল ভ্যালিড হবে না। এটা হচ্ছে লিনিয়ারলি আর নন লিনিয়ারলির মধ্যে এই হচ্ছে মেন পার্থক্য। আচ্ছা, এইবার দেখো লিনিয়ারলি ইলাস্টিক মেটেরিয়ালসের কতগুলো উদাহরণ দাও তো, লিনিয়ারলি ইলাস্টিক মেটেরিয়ালসের কতগুলো উদাহরণ দাও। লিনিয়ারলি ইলাস্টিক মেটেরিয়ালসের কতগুলো উদাহরণ হচ্ছে মাইল্ড স্টিল, Fe415, Fe500, আর কি আছে, অ্যালুমিনিয়াম আছে, কপার আছে, ব্রোঞ্জ আছে, ব্রাস আছে, এটসেট্রা, ঠিক আছে। এগুলো হচ্ছে লিনিয়ারলি ইলাস্টিক বডি। একটা মাইল্ড স্টিলের ক্ষেত্রে যদি আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভটা আঁকি, তো জানো মাইল্ড স্টিলের ক্ষেত্রে যদি আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভটা আঁকি, তা কি বলছে, এইটা হচ্ছে সেই প্রপোর্শনালিটি লিমিটটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রপোর্শনালিটি লিমিটটা। এই প্রপোর্শনালিটি লিমিটের হচ্ছে এইখানটাতেই হচ্ছে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, এবং এই যে পার্টটুকু আছে না, এই পার্টটুকু হচ্ছে স্ট্রেট লাইন, এইটুকু হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে। এটা হচ্ছে প্রপোর্শনালিটি লিমিট আর ওইটুকু হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে। এটা মাইল্ড স্টিলের কার্ভ। আর নন লিনিয়ার যদি জিজ্ঞেস করো, নন লিনিয়ারের উদাহরণ কী হবে, দেখো উদাহরণ হচ্ছে নন লিনিয়ারের উদাহরণ হচ্ছে, নন লিনিয়ারের উদাহরণটা হচ্ছে কি, রাবার, ঠিক আছে। স্টেশন পাওয়ারটা দিলে এরকম হবে,
স্ট্রেট, এটা হচ্ছে রাবার, ঠিক আছে। নট স্ট্রেট, এটা হচ্ছে নট স্ট্রেট, নট স্ট্রেট। তো এইটা হচ্ছে মনে রাখো, আমরা লিনিয়ার আর নন লিনিয়ার তোমরা জানলে। তাহলে দেখো আমরা এতক্ষণ ধরে কী শিখলাম তার একটা জিস্ট বের করি, ঠিক আছে। তাহলে সমটা কী, যদি বলো সমের ডেফিনেশনটা, ঠিক আছে। ডেফিনেশন অফ সম, সমের যদি তোমার একটা ডেফিনেশন চাই তাহলে তুমি কী লিখবে বা কী জানবে। সমের ডেফিনেশনটা কী? সমের ডেফিনেশনটা হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল বা সম is the branch of engineering which deals with কি নিয়ে ডিল করে? ইলাস্টিক, ডিফর্মেবল, বডি ইন ইকুইলিব্রিয়াম। দেখো আমরা কিন্তু এতক্ষণ ধরে এইগুলোই কিন্তু আমি বলে আসছিলাম। ব্রাঞ্চ অফ সম ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং ডিলস উইথ ইলাস্টিক বলেছি, ডিফর্মেবল বলেছি, ডিফর্মেবল একটা ভাগ হচ্ছে ইলাস্টিক, আর হচ্ছে ইকুইলিব্রিয়াম বডি। এই তিনটে জিনিস নিয়ে আমরা হচ্ছে আমাদের সমটা ইলাস্টিক হতে হবে, ডিফর্মেবল হতে হবে এবং কী হতে হবে, ইকুইলিব্রিয়ামে বডিটা থাকতে হবে, ঠিক আছে। এইবার দেখো নেক্সট কী আসছে, ফেলিওর অফ ইলাস্টিক বডি। ফেইলিওর অফ ইলাস্টিক বডি, ইলাস্টিক মেটেরিয়াল নিয়ে যখন এতক্ষণ ধরে যখন বলছি, তো এরপরেই আসছে হচ্ছে ফেইলিওর অফ ইলাস্টিক বডি। আচ্ছা, এগুলো আমরা পরের দিন পড়বো, আজকে থাক ফেইলিওর অফ ইলাস্টিক বডি, ঠিক আছে। নেক্সট ভিডিওতে তোমরা এগুলো পেয়ে যাবে, ফেইলিওর অফ ইলাস্টিক বডি খুব ইম্পর্টেন্ট। এরপরেই থাকবে হচ্ছে ইলাস্টিক মেটেরিয়ালস, তো পড়লাম ওটা। এরপরেই হবে হচ্ছে ডাকটাইল মেটেরিয়াল। ডাকটাইল মেটেরিয়াল নিয়ে বলবো, ঠিক আছে। এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা আমার খুব ভালো করেই জানো, এরকম কোশ্চেন আছে। তারপরেই করবো কী নিয়ে, ব্রিটেল মেটেরিয়াল, ঠিক আছে। পরের ক্লাসগুলোতে এগুলো আসবে, আমাদেরকে বলে রাখছি, ব্রিটেল মেটেরিয়াল, ঠিক আছে। এইবার তোমাদের নতুন যেটা একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইপস অফ লোডিং। এটা খুবই ইম্পর্টেন্ট, টাইপস অফ লোডিং। পরের ক্লাসে চেষ্টা করবো এগুলোকে শেষ করে দেবো। টাইপস অফ লোডিং, ঠিক আছে। এই টাইপস অফ লোডিং এইগুলো করার পরে 4 নম্বরেই চলে আসবো। এবার হচ্ছে স্ট্রেন এনার্জিতে, এখান থেকে আমরা শুরু করবো স্ট্রেন এনার্জি, ওকে। চলে আসবো হচ্ছে আমরা স্ট্রেন এনার্জিতে। দেখি পরের দিন চেষ্টা করবো কমপ্লিট করার, এবং এগুলো যে কমপ্লিট হবে আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবে। এরপরে তুমি যদি গুপ্তার বই খোলো, যতগুলো কোশ্চেন আছে গুপ্তার বই, শুধু গুপ্তা বলবো না, তুমি আগরের বই খোলো, যেই বই খোলো না কেন, কোনো কোশ্চেন এটা করার পরে নিজে থেকে যদি না করতে পারো তবে তুমি আমাকে জানবে। এই পুরো ফর্মটা কমপ্লিট করার পরে পিএসসি গেটের যে কোশ্চেনগুলো হবে সেগুলো দিয়েই বলছি, তোমরা এটা করো, দেখো মনে হয় খুব উপকৃত হবে। প্যাকড কন্টেন্ট পাবে, পুরো ফুললি প্যাকড কন্টেন্ট পাবে এবং খুবই উপকৃত হবে। বেস থেকে করাচ্ছি তো খুবই উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানাই, আমার চ্যানেলটার সঙ্গে একটু জুড়ে থেকো।